এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার জমে উঠেছে। আলোচনা করব এই বিষয় নিয়ে। তবে আমাদের সামনে আলোচনা জুড়ে থাকবে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর বর্বরচিত হামলার বিষয়। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ছাত্রদল প্যানেল সমর্থিত কমন রুম ও ক্যাফেটেরিয়া প্রার্থী চেমন ফারিয়া ইসলাম মেঘলাকে। মেঘলা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন ছাত্র শিবির প্যানেল সমর্থিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সম্পাদক প্রার্থী ফাতেমা তাসনিম জুমা। আছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সমর্থিত কমন রুম ও ক্যাফেটেরিয়া পদপ্রার্থী মিতু আক্তার। আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি মেঘলার কাছে যেতে চাই। মেঘলা, নুরুল হক নূর বলা যায় যে নির্যাতনের শিকার যে একটা অবয়ব, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের বাইরে, সর্বশেষ গতকাল রাতেও তার উপরে যে নৃশংস এবং নিষ্ঠুর হামলা হলো, এটাকে মানে কি বলবেন? প্রথমেই বলতে চাই, একটা গণতান্ত্রিক দেশে এরকম একটা বর্বরচিত একটা ঘটনা ঘটতে পারে, এটাই একটা চরম বিস্ময়কর ব্যাপার। এবং এখন পর্যন্ত জাতীয় পার্টি কিভাবে প্রাসঙ্গিক হয় এই ব্যাপারটা নিয়ে আসলে আমার একটু প্রশ্ন থেকে গেছে। কারণ আপনারা দেখবেন গত ফ্যাসিস্ট আমলে আমরা জাতীয় পার্টিকে একটি অন্যরকম রূপের মধ্যে দেখতে পেয়েছিলাম। যখন সবাই বুঝতে পারছিল যে শেখ হাসিনা কীরকম ফ্যাসিস্ট হয়ে উঠছে, সেই জায়গায় দাঁড়িয়ে তখন আমরা দেখেছিলাম এই দলটা কিভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে গেছে। এখন পর্যন্ত ২৪-এর গণঅভ্যুত্থানের পর যখন আমরা প্রত্যেকে এটা নিয়ে সাফারার, সেই সময় এসে জাতীয় পার্টির মতো একটা দলের সাথে আর্মির মতো জায়গা থেকে কিভাবে একই জায়গায় এরকম একটা বর্বরচিত ঘটনা ঘটে, এটা নিয়ে আসলেই কথা বলার মতো বিষয়। এবং বাংলাদেশের মতো একটা গণতান্ত্রিক জায়গায় যেখানে সবার কথা বলার একটা স্বাধীনতা আছে, বাকছাসে যারা আছে তাদের স্বাধীনতা আছে, যারা শিবির করে তাদের স্বাধীনতা আছে, যারা এনসিপি করে, যারা বিএনপি করে, যারা ছাত্রদল করে, প্রত্যেকের একটা নির্দিষ্ট কথা বলার জায়গা আছে বলে আমরা জাতীয়তাবাদী দল থেকে বিশ্বাস করি। এবং আমি চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আমি এটা বিশ্বাস করি। এবং এই জায়গাটা থেকে আমার বলতে হয় যে নুরু ভাইকে আমরা আন্দোলনের আগে থেকেই চিনি। আমাদের গত ডাকসুর ভিপি হিসেবে তিনি ছিলেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ বাদে বাকি যারা রাজনীতি করেছে তারা কি পরিমাণ অপমানের শিকার হয়েছে এবং কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে আমরা আসলে প্রত্যেকে জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ২৪-এর গণঅভ্যুত্থানের পরে নুরু ভাইয়ের মতো একজন মানুষকে যখন আঘাত করা হয়, আমরা এটাতে মর্মাহত। জি, আমরা জানি যে নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি এবং সেই মানুষটাকে তো সবাই চিনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাকে না চেনার কথা না। তো তার উপরে যে এই যে এরকম হামলা, বর্বরচিত হামলা, আমরা আপনার কাছেও জানতে চাইবো এবং আপনাদের কাছেও জানতে চাইবো যে মানে এই হামলাটা পরিকল্পিত কিনা। নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত ভিপি ছিলেন। তারপরে তিনি গণ অধিকার পরিষদের সভাপতি এবং জাতীয় নেতা। কালকে তার উপরে যে হামলা হলো, সেই হামলায় ভিডিও ফুটেজে কি দেখলেন? এটা কি কোনো ছোট্ট ঘটনা নাকি পরিকল্পিতভাবে তার উপরে হামলা চালানো হয়েছে, তাকে টার্গেট করা হয়েছিল? দেখুন, এইটা আসলে কোনো ছোট ঘটনা না। কারণ আপনারা জানেন, আমি প্রথমেই আসলে নুরুল হক নুরু ভাইয়ের সুস্থতা কামনা করি। যতটুকু জেনেছি তিনি খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন, ২৪ ঘন্টা অবজারভেশনে আছেন। নুরুল হক নুরু ভাইদের মতো নেতাদের আসলে আমাদের দরকার।
আমাদের বাংলাদেশের রাজনীতিতে নুরুল হক নুরু ভাই সেই কোটা আন্দোলন থেকে শুরু করে তার যে প্রতিবাদগুলো ছিল বা সেই সময় ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের বিপক্ষে গিয়ে তিনি যে অবস্থানগুলো নিয়েছেন, সেই সময়ে সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে আশা জাগাতো কিংবা আমাদেরকে যে প্রতিবাদী চেতনা সেটাকে জাগিয়ে তুলতো। এবং আপনারা শুনেছেন কিনা জানি না, যতটুকু আমি অবজারভেশনে পেয়েছি, আমি যেতটুকু জানতে পেরেছি, তাকে যখন হামলা করা হচ্ছিল তখন বলা হচ্ছিল যে জুলাই একটা স্ল্যাং দেওয়া হবে। তো এই ধরনের স্ল্যাংগুলো ইউজ করা, এটা স্পষ্টত বোঝা যায় যে এটা হচ্ছে জুলাইয়ের উপর আক্রমণ, শুধুমাত্র নুরুল হক নুরু ভাইয়ের উপর না। আপনারা জানেন গত 16 বছর ধরে আওয়ামী লীগের সবচেয়ে বড় সহযোগী ছিল জাতীয় পার্টি। বাংলাদেশ আওয়ামী লীগ যখন হচ্ছে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, বিচারিক হত্যাকাণ্ড করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, তখন তাদের সবচেয়ে বড় যে সাপোর্টটা ছিল সেটা ছিল হচ্ছে জাতীয় পার্টি। এবং তারা যে অবৈধ নির্বাচনগুলো করেছে সেই অবৈধ নির্বাচনের সঙ্গে ছিল জাতীয় পার্টি। এই জাতীয় পার্টির কেন নিষিদ্ধ হবে না সেটা আমরা সকলেই প্রশ্ন রাখি। কারণ যেই সমস্ত হচ্ছে অপরাধ বা যেই সমস্ত হচ্ছে এলিগেশনের ভিত্তিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, সেই একই এলিগেশন তো তাদের উপরেও আছে। তারাও তো দুর্নীতি করেছে, তারাও তো জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাহলে তাদেরকে কেন হচ্ছে নিষিদ্ধ করা হবে না? এই দাবি তো একেবারে লেজিটিমেট। এবং এই দাবির প্রেক্ষিতে যখন আমরা দেখি যে নুরুল হক নুরু ভাইকে হামলা করা হয়, সেটা আমরা জুলাইয়ের উপর আক্রমণ হিসেবেই ধরে নিই। এবং দেখুন, এর পেছনে কারণ যদি আপনি আমার কাছে জানতে চান, এটা আমি সবার আগে বলবো, যারা আমাদের জুলাই যোদ্ধা, যারা এখন সাজে যে তারা জুলাইয়ের একমাত্র হচ্ছে স্টেক হোল্ডার, তারা ছাড়া আর কেউ জুলাই করেনি, জুলাই তাদের একমাত্র সম্পত্তি, এই দায় আমি সম্পূর্ণভাবে তাদের উপর দিব। কারণ তারা জুলাইকে কুক্ষিগত করেছে। আপনি জানেন কিনা জানি না, এখন সমন্বয়ক শব্দটা শুনলে সবাই গালি হিসেবে ইউজ করে। তো এই সমন্বয়ক শব্দটা, যারা আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল, সেই সম্বন্ধে আমাদের সবচেয়ে বড় শক্তি ছিল, সবচেয়ে বড় নেতা ছিল, সবচেয়ে বড় হিরো ছিল, তারা কেন এই সমন্বয়ক শব্দটা কেন গালি হয়ে উঠলো? নিশ্চয়ই তাদের জুলাই পরবর্তী ব্যর্থতা। তো সেই জুলাই পরবর্তী ব্যর্থতার কারণে তারা দেখেন, যতবার আমরা পুলিশ সংস্কারের কথা বলি, ততবার কেউ না কেউ টাকা খেয়ে সেই সংস্কার আটকে দেয়। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আবার সেকেন্ডলি যদি বলি, বাংলাদেশের যে সচিবালয়, বাংলাদেশের কিন্তু আরেকটা মানে মিনি বাংলাদেশ বলা যায় সচিবালয়কে, যেখান থেকে পুরো বাংলাদেশকে হচ্ছে কন্ট্রোল করা হয়। সেই সচিবালয়ে কয়জন আপনি আওয়ামীপন্থী সচিবকে সরাতে পেরেছেন, যারা হচ্ছে আওয়ামী লীগের গুম খুন হত্যা লেজিটিমেসি দিয়েছে, তাদেরকে এই সব অপরাধ করার জন্য যারা সাহায্য করেছে? দেখুন, জুলাই সনদের জন্য আমাদেরকে কথা বলতে বলতে এই জায়গায় আজকে 1 বছর পার হয়ে গেছে, তারপরেও আমাদেরকে এটা নিয়ে কথা বলেই যাইতে হচ্ছে। এবং আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই ঘোষণাপত্রের জন্য আমাদেরকে দিনের পর দিন আন্দোলন করতে 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 দেওয়া হলো একটা ঘোষণাপত্র, সেখানেও আমাদের আকাঙ্ক্ষার পরিপূর্ণ বাস্তবায়ন ঘটেনি। তো এই পুরো ব্যাপারটাই আসলে আমি দায় দিব যারা আমাদের জুলাইকে কুক্ষিগত করেছে, জুলাইকে নিয়ে বিজনেস করেছে, জুলাই বেচে তারা হচ্ছে নিজেদের আখের গুছিয়েছে। এই দায় সম্পূর্ণ তো তাদের উপর যায়। এবং তাদের এই অডাসিটি আজকে যে পুলিশ দেখাতে পারে, সেনাবাহিনী যে দেখাতে পারে জুলাই যোদ্ধাদের বলি বা জুলাইয়ের উপর যে আক্রমণ, সেটা তারা করার যে সাহস পায়, সেটা শুধুমাত্র এই যে নেগোসিয়েশন জুলাইকে হচ্ছে বিক্রি করার কারণে। জি মিতু আক্তার, নুরুল হক নূরের উপরে যারা হামলা করেছে ভিডিও ফুটেজে কিন্তু তারা চিহ্নিত, কিভাবে তার উপরে টার্গেট করে হামলা করা হলো? আসলে প্রথমত এই ঘটনার সৃষ্টি কিন্তু হয়ে হচ্ছে যখন নুরুল হক নূর ভাই এবং তার পার্টির সবাই যখন তাদের অফিসের সামনে একটা মিছিল নিয়ে যায়, তখন কিন্তু জাপা পার্টির সবাই হচ্ছে যে এসে তাদের উপর একটা হামলা চালায়। পরবর্তীতে যখন তারা আবার মশাল মিছিল নিয়ে বের হয়, তখনও আবার জাপা পার্টির নেতাকর্মীরা এসে যে হামলা চালায়। তো এই হামলা চালানো কিন্তু দুই পক্ষ থেকেই হয়েছে। যদি বলা হয় যে দুই পক্ষ ইট পাটকেল ছুঁড়েছে, কিন্তু যখন পুলিশ বা সেনাবাহিনী আসলো, তাহলে কেন আসলে নুরুল হক নূর ভাইয়ের উপরে আসলে আক্রমণ করেছে? প্রশ্ন এখানে থেকেই যায়। কেন জাপা পার্টির কারোর উপরে কোনো আক্রমণ চালানো হয় না? কেন আহত শুধু নুরুল হক নূর ভাই এবং তার নেতাকর্মীরাই হয়েছে? আমরা জানি নুরুল হক নূর ভাই এখন হচ্ছে যে হাসপাতালের বেডে এখনও শঙ্কামুক্ত হতে পারেনি, তার সেন্স ফিরেছে, কিন্তু সে এখনও শঙ্কামুক্ত না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলেছে যে তার সমস্ত চিকিৎসার খরচ সে বহন করবে এবং দরকার হলে তাকে বিদেশে নিয়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও কেন এখনো পর্যন্ত পুলিশ এবং সেনাবাহিনী এখনো লাঠিচার্জ করে, এখনো টিয়ারশেল মারে, এবং এই আন্দোলন যে এভাবে গড়াচ্ছে, কেন আসলে ওরা এখনো এই ধরনের আক্রমণের শিকার হয়? সো আমারও ইন্টারিম গভর্নমেন্টের একটা ব্যর্থতার প্রতি আমার একটা প্রশ্ন থেকে যাবে। আমি হয়তো বা সবাই জানে যে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে আমি দাঁড়াচ্ছি, সবাই মনে করে যে আমি হয়তো বা ওই দলেরই একজন, কিন্তু আমি অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতার দায় কিছুটা হলেও স্বীকার করি। কারণ আমাদের প্রতি মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি ছিল, যেটা এত বেশি ভালোবাসা ছিল যার কারণে অভিমানটা আমাদের প্রতি মানুষের একটু বেশি। কিন্তু আমি একই সাথে বলতে চাই, যারা বলে যে জুলাই বিক্রি করেছে, জুলাই বিক্রি কারা করছে সেটা সবাই আসলে খুব ভালোভাবে দেখতে পাচ্ছে আসলে। কারণ
আমাদের জিনিসটা চোখের সামনে একটু বেশি আসতেছে এবং প্রত্যেকটা জায়গায় সচিবালয়ের মতো জায়গায় বলেন বিভিন্ন জায়গায় মানে যেই কয়টা মানে ইম্পর্টেন্ট জায়গা আছে প্রত্যেকটা জায়গায় কাদের লোক বসানো আছে, কারা লোক বসিয়েছে, কেউ হয়তো বা চোখের দেখায় দুর্নীতি করছে না, কেউ হয়তো বা তাদের হাতের সামনে দুর্নীতি করছে না, কারণ তাদের দুর্নীতি করার কোনো দরকার পড়ে না, কিন্তু জায়গায় জায়গায় লোক বসিয়ে কারা তাদের লোক সেট করে রেখেছে সেটা আমরা খুব ভালো করে জানি এবং জুলাই এখন পর্যন্ত কে বিক্রি করতেছে সেটাও আমরা খুব ভালো করে জানি। জি, আপনাকে ধন্যবাদ। মেঘলা, একটা সুস্থ এবং চমৎকার পরিবেশে ডাকসু, জাকসু, রাকসু এবং চাকসু নির্বাচন এগিয়ে যাচ্ছে, মানে চমৎকার। সেই জায়গাটাতে এই যে এই ধরনের একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা, এটা কি আপনারা এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বা ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনারা কোনো অশনি সংকেত দেখছেন কিনা, কোনো শঙ্কার জায়গা তৈরি হলো কিনা যে জাতীয় নেতার উপরে এ ধরনের বর্বরচিত হামলা, যদিও এটা অনেকেই বলবে যে এটা ক্যাম্পাসের বাহিরের ঘটনা? একদমই তা না। অশনি সংকেত এ কারণে বলবো কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশনে যারা আছে, যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে, এখনো আওয়ামী লীগ মুক্ত সেই প্রশাসনটা না, আমরা দেখতে পাই না। যেখানে রোকেয়া হলের একজন শিক্ষক, তার নাম না বলি, যেই শিক্ষক নিজের হাতে সেখানে এর আগে ভোট দিয়েছে গত ডাকসুতে, সে এখনো বিশ্ববিদ্যালয়ের হলে এক্সিস্ট করছে, আরামসে খাচ্ছে দাচ্ছে এবং ঘুরে বেড়াচ্ছে। তারা আবার কি করছে, একটা গুপ্ত সংগঠন আছে, তাদের পক্ষ নিয়ে কাজ করছে, যথেষ্ট রকমের ফুটেজ আছে, এবং তারা কি করছে, যারা সাধারণ শিক্ষার্থীরা আছে বা যাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে তাদেরকে নিয়ে কথা তুলছে এবং তাদেরকে কিভাবে ব্যাশিংয়ে শিকার করা যায় হল প্রিমিসেসে, সেটা নিয়ে তারা কাজ করছে। শুধু সেটাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশন কেন্দ্রিক একটা কিছু ব্যানার রাখা হয়েছিল, সেখানে দেখা যায় একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি দাঁড়িয়েছেন এবং তিনি তার নির্বাচনী প্রচারণায় সেখানে বলেছেন যে ছাত্রলীগ থেকে প্রথম সে হলো অব্যাহতিপ্রাপ্ত নেতা। তার মানে সে এটাকে একটা ক্রেডিট হিসেবে নিচ্ছে। আদৌ সে ওখান থেকে অব্যাহতি নিয়েছে কিনা সেটা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান। এবং এরা সাধারণ শিক্ষার্থী নামে স্বতন্ত্র প্যানেল থেকে যখন ডাকসু ইলেকশনের মতো জায়গায় কাজ করছে, যখন আমরা জুলিয়াস সিজারের মতো মানুষজনকে দেখছি এখানে, যারা সরাসরি সেই সময়ে আমরা তাদেরকে দেখেছি যে তারা আওয়ামী লীগকে কী রকমভাবে পেট্রোনাইজ করেছিল, তখন দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে এই যে ডাকসু ইলেকশনটা, এখানে কিছু ঘটনা ঘটার সম্ভাবনা আছে এবং এরা আসলে বাংলাদেশের শক্তি নামে যেসব রাজনৈতিক দল এখন কাজ করার চেষ্টা করছে তাদের ভিতরে একটা সমস্যা সৃষ্টি করার মধ্যে তারা একটা পায়তারা করছে। কারণ তারা তৃতীয় শক্তি হিসেবে আমাদের যে এখন বাংলাদেশ প্রশ্নে আমরা যারা কাজ করতে চাচ্ছি তাদেরকে আলাদা করে নিজেদের একটা স্বার্থ শিথিল করতে চাচ্ছে। এবং তাছাড়াও আপনি যদি দেখেন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা এই যে ডাকসু কেন্দ্রিক আমরা বিভিন্ন রকমের বট আইডি থেকে দেখছি, বিভিন্ন কমেন্টস দেখছি, তাছাড়া ছাত্রলীগ বা আওয়ামী লীগের যারা আছে তারা হঠাৎ করে জেগে উঠেছে। আমরা যারা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন করতে যাচ্ছি ডাকসু, আমাদের প্রোফাইলে গেলে আপনারা দেখতে পারবেন ছাত্রলীগের ওরা কি পরিমাণ মাথাচাড়া দিয়ে উঠেছে এবং বলা হচ্ছে যে যারা স্বতন্ত্র প্যানেল থেকে করছে তাদের পেছনে এই ছাত্রলীগ অর্থ সহায়তা থেকে শুরু করে ভোট সহায়তা সমস্ত কিছুর পেছনে আছে। তো এইটা একটা জাতীয় সমস্যা হতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশনে এটার প্রভাব অন্য রকমের মাত্রায় পড়বে। কারণ নুরু ভাই আমাদের সবার একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছেন বলে আমরা মনে করি। যখন আমরা 10 বছর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারিনি ছাত্রলীগের কারণে, আমি ছাত্রদল পরিচয়ের কারণে, আমি যখন সংগঠনের একটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংগঠনের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা থাকা পরেও ইলেক্টেড হওয়ার পরে যখন সিলেকশনে আমার যাওয়া হয়, জাস্ট আমি ছাত্রলীগ করি না জন্য, পরবর্তীতে আমাকে যখন ভাইস প্রেসিডেন্ট 2-তে দেওয়া হয় এবং যেগুলো আগের পজিশন আছে সেগুলোতে যখন ছাত্রলীগের নেতাদের দেওয়া হয়, সেই সময়ের প্রতিনিধি ছিল আমাদের নুরু ভাই। সেই নুরু ভাইয়ের উপর যখন কোনো রকমের বর্বরচিত কথা বলা হয়, তার মানে সেটা দায় পড়ে আমাদের উপরে, যারা আমরা 10 বছর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারিনি। আমার যে সিনিয়ররা 10 বছর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারেনি, ক্লাস করতে পারেনি, পরীক্ষা দিতে পারেনি, তাদেরকে এখন ট্যাগ দেওয়া হয় যে আপনারা খালা হয়ে গেছেন, আপনারা মামা হয়ে গেছেন, আপনারা চাচা হয়ে গেছেন। কিন্তু তারা তো এটা বলছে না যে ছাত্রলীগ ছাত্রদলকে 10 বছর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেয়নি। আর যারা বিভিন্ন সংগঠনের পরিচয় নিয়েছিল তারা কিন্তু ঠিকই করতে পারছে। এখন আমার
প্রশ্ন হলো যে যখন এই নূর ভাইয়ের উপরে এই আঘাতের চিহ্নটা আসে, এটা আসলে আমাদের পুরো জাতির উপরে আঘাতের আরেকটা নামান্তর। এবং আমরা মনে করি আমাদের এই যে আমরা যারা বাংলাদেশ প্রশ্নে এখন কাজ করতে চাচ্ছি, তাদের পুরো বিপরীতে যারা কাজ করছে, যারা বাংলাদেশকে একটা আফগানিস্তান বানাতে চায়, যারা বাংলাদেশকে একটা ভারত বানাতে চায়, তারা আসলে নূর ভাইয়ের উপরে এই কাজটা করেছে এবং এটার আমরা তীব্র নিন্দা জানাই। এবং অ্যাজ এ নূর ভাইয়ের বিশ্ববিদ্যালয়ের জুনিয়র হিসাবে আমি বলতে চাই যে এটা কোনোভাবেই আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে হতেই পারে না এবং আমরা এটা নিয়ে কাজ করতে চাই। ওকে, বিশ্ববিদ্যালয়ের চারপাশ অর্থাৎ নগর যদি শান্তিপূর্ণ না থাকে, জাতীয় নেতারা যদি নিরাপদ না থাকে, তাহলে ক্যাম্পাসের নির্বাচনটা শান্তিপূর্ণ হবে কিনা কি? দেখুন, বিষয়টা হচ্ছে ডাকসু শুধুমাত্র ডাকসু কেন্দ্রিক, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না। ডাকসুটা আসলে আপনারা হাইপ দেখে বা এর প্রচার প্রচারণা দেখে আশা করি বুঝতে পারছেন। যেমন নুরুল হক নূর ভাইয়ের কথাই যদি বলি, তিনি ডাকসু নেতা হওয়ার পরে কিন্তু তিনি জাতীয় নেতা হয়ে উঠেছেন। আমরা ডাকসুকে মনে করি জাতীয় নেতা তৈরির কারখানা, যদি অনেক বছর ধরে আমরা ডাকসু দেখতে পাইনি। কিন্তু দেখে থাকবেন এই ডাকসু থেকে যারা উঠে আসে তারাই কিন্তু পরবর্তীতে দেশের রাজনীতিতে হাল ধরে। এখন দেখুন, বিষয়টা হচ্ছে ডাকসু তো আমাদের জুলাইয়ের ফসল। আমরা যদি জুলাই না পেতাম, আমরা আরেকটা ডাকসু পেতাম কিনা সেটার একটা প্রশ্ন থেকে যায়। তো সেই জায়গা থেকে যখন জুলাই পরবর্তী জুলাইকেই ইন্ডিকেট করে নুরু ভাইয়ের উপর হামলা করা হয়, তখন আসলে এই ব্যাপারটা থেকেই যায় যে ডাকসু আসলে কতখানি সফল হবে বা ডাকসু থেকে এর কোনো প্রভাব কিভাবে পড়বে। তো ব্যাপার হচ্ছে আমাদের জাতীয় নেতাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা আসলে নিশ্চিত করতে না পারা তাদেরই ব্যর্থতা। কারণ হচ্ছে দেখুন, ইন্টারিম সরকারের কথা যে বলছিলেন, মিতু আপু বলতেছিলেন যে ইন্টারিম সরকার বাকশাস, উনি মানে বাকশাসকে ইন্টারিমেরই ছাত্র সংগঠন অলমোস্ট তিনি পুটে করে ফেলেছেন। তো সেই জায়গা থেকে যদি আপনারা বলেন আমি সেটা আমরা শুনেছি, যাই হোক সে ব্যাপারে পরে যাই। যখন ইন্টারিম এই দায়গুলো যখন নেয় না, দেখুন গতকালকে হামলা হয়েছে, এখন পর্যন্ত ইন্টারিম কয়জনকে গ্রেফতার করেছে, কোনো একটা প্রেস বিজ্ঞপ্তি কিছু দেখেছি আমরা? কিছুই দেখিনি। তো তার একটু আগে বিবৃতি দিয়েছে। আচ্ছা, আমি দেখিনি, আমি যেহেতু ডিরেক্ট এসেছি। তো আমি সকাল থেকে আর কি দেখছিলাম যে ইন্টারিমের কাউকে গ্রেফতার করে কিনা বা কিছু করে কিনা। তো কথা হচ্ছে ইন্টারিম যদি এভাবেই মানে কচ্ছপের গতিতে চলে, তার জন্য তো আমরা ইন্টারিমকে বসাইনি, আমরা তো সরাসরি জাতীয় নির্বাচন দিয়ে চলে যেতে পারতাম। এখন যারা বারবার বলে যে নির্বাচন চাই না, এই চাই না, সেই চাই না, তো আপনারা যদি নির্বাচন না চান, আপনারা ইন্টারিম সরকারকে কাজে লাগানোর জন্য কি করেছেন? ইন্টারিম সরকারের যে তাদের যে কার্যক্রম, সেটাতে আপনারা কতটুকু হেল্প করেছেন? ইন্টারিম সরকারে সেই যে তাকে আমরা বসিয়েছি আমাদের বিচারগুলো আদায় করতে। ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগ যত গুম খুন হত্যা করেছে এবং বিশেষ করে জুলাই আগস্টের যে গণহত্যা, সেটার বিচারের কতটুকু আগিয়েছে, মানে কি করেছে এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কাউকে বিচারের আওতায় আনতে দেখিনি। তো সেই জায়গা থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে, ইভেন আমি নিজে সাক্ষী, আমার ডিপার্টমেন্টেরই এক ছাত্রলীগ যাকে হচ্ছে পরীক্ষা দিতে দেওয়ার জন্য আমরা যে কেউ তার সাথে রাজি হচ্ছিলাম না, কারণ সে সরাসরি আমাকে এবং আমার ক্লাসমেটকে স্লাট শেমিং এবং সেক্সুয়ালি হ্যারাস করে জুলাই টাইমেই, শুধুমাত্র আমরা জুলাই আন্দোলনে অ্যাক্টিভ ছিলাম বলে, তাকে হচ্ছে আবার ক্লাসে বসাতে চাই, তাকে আমাদের সাথে পরীক্ষা দেওয়াতে চাই। তো এই জায়গাটা অ্যাডভোকেসি করেছে আমাদেরই একজন প্রশাসনেরই একজন। তো সেই জায়গা থেকে বলতে হয় যে জুলাইয়ের পরবর্তী যে কাজগুলো করার কথা ছিল, কোনো কাজই তো আমরা দেখতে পাইনি, তাহলে আপনাদেরকে আমরা শুধু শুধু বসিয়ে রাখবো কেন? আর এই কাজগুলো যদি নাই করতে পারেন, আপনাদের তো দায়িত্ব মানে কোনো দরকার ছিল না বসার। তো সেই জায়গা থেকে এটাই প্রশ্ন যে আপনারা আগে জাতীয় নিরাপত্তার স্বার্থে ইন্টারিমকে সুন্দরভাবে গুছান, পুলিশ সংস্কার করেন, জুলাই ঘোষণাপত্রের যে আকাঙ্ক্ষাগুলো আপনারা আমাদেরকে দেখিয়েছেন সেগুলো বাস্তবায়ন করেন, আর না হলে নির্বাচন দিয়ে চলে যান। নুরুল হক নূর তো জাতীয় পার্টি নিষিদ্ধ চেয়েছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ চেয়েছে, এটাই কি তার জন্য কাল হলো? আসলে এটা তার জন্য কাল বলতে কি, আমরা জানি যে 2018 সাল থেকে নুরুল হক নূর ভাই মাঠে সরব ছিলেন, কারণ কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সে এখনো 24-এর কোটা সংস্কার আন্দোলনে সে কিন্তু সামনের সারির একজন যোদ্ধা ছিল। তো এই কোটা সংস্কার আন্দোলনের পর আমরা যখন দেখি যে 2019 সালে নুরুল হক নূর ভাই ভিপি হিসেবে জয়যুক্ত হন, এবং তখন আমি নিজে চোখে দেখতে পারি যে আমাদের হলে যারা থেকেছিল তাদেরকে প্রত্যেককে নির্দেশনা দেওয়া হয়েছিল যেন ছাত্রলীগ সমর্থিত প্যানেলকে যেন ভোট দেওয়া হয়, এবং রুমে এসে বলে দেওয়া হয়েছিল এবং বলা যায় যে হলের যেখানে ভোট কেন্দ্র সেখানে যাওয়ার আগ পর্যন্ত কানে পরামর্শ দেওয়া হয়েছিল যেন ছাত্রলীগ প্যানেল সমর্থিত প্যানেলকে যেন ভোট দেওয়া হয়। তো এখানে আসলে সবাই কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে নুরুল হক নূর ভাইকে ভোট দিয়েছে, কারণ তারা জানে যে তাদের যে দাবি দেওয়া সেটা মানে উত্থাপন করতে পারবে নুরুল হক নূর ভাই। তো 2019 সালের পর থেকে উনি এতবার মানে আক্রমণের শিকার হয়েছে, ওনাকে এতবার হচ্ছে যে আক্রমণ করা হয়েছে, আমরা দেখতে পাই যে 2019 সালের পর থেকে 2025 সাল পর্যন্ত সে কিন্তু আক্রমণের শিকার হয়ে যাচ্ছে। তো উনি আমার ডিপার্টমেন্টের উনি আমার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র হিসেবেই আসলে বলতে চাই যে ওনার উপর কিন্তু খুব আসলে ছাত্রলীগের বলেন, আওয়ামী লীগের বলেন, জাপা পার্টির বলেন, সবার আসলে সেই প্রথম থেকেই
তো আমার মনে হয় যে এটা অবশ্যই পরিকল্পিত এবং ইন্টারিম গভর্নমেন্টকে আমি আহ্বান জানাতে চাই যে সুষ্ঠু তদন্ত করে অতি দ্রুত কীভাবে এটার বিচার কার্য সম্পন্ন করা যায় সেটা আপনারা অবশ্যই নিশ্চিত করবেন। আমরাও সেই প্রত্যাশা করি। এবার আমরা ডাকসু নির্বাচনের দিকে একটু মনোযোগ দিতে চাই। ছাত্রদলের প্যানেল কেমন, আর আপনি যেই পদে নির্বাচন করছেন নিজেকে কিভাবে এগিয়ে রাখছেন? দেখেন, ফার্স্ট ইয়ার থেকেই যখন আমি কুড়িগ্রামের মেয়ে, আমি যখন বিশ্ববিদ্যালয়ে আসি, আমার আশেপাশে আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না। তখন ফার্স্ট ইয়ারে যেই সমস্যাগুলো আমি ফেস করেছি, তারপর থেকে যখন আমি সবাই বলছিল ছাত্রলীগের মাধ্যমে হলে উঠার ব্যাপারটা, তখন আমি কিন্তু সেই সময় আমি ছাত্রলীগের সাথে জয়েন করিনি। এখানে আমার একটা জাতীয়তাবাদ বোধ ভিতরে থেকে গেছে। কিন্তু যখন সেকেন্ড ইয়ারে আমি যখন বিশ্ববিদ্যালয়ে হলে আসলাম, রোকেয়া হল আমার হল, তো সেইখানে আমি যখন আসলাম দেখলাম যে আমার রুমে যারা আছে তাদের সামনে আমাকে বারান্দার মতো জায়গায় থাকতে হলো। সেই সময় আমি রোকেয়া বিতর্ক অঙ্গনে বিতর্ক করতাম। ওখানে আমরা যখন বিতর্ক আয়োজন করতাম, আমাদের যিনি ওই সময় প্রভোস্ট ছিলেন, তো তিনি আমাদেরকে বলে রাখতেন যে আমাদের জন্য একটা নির্দিষ্ট পরিমাণে জায়গা রাখবেন তো আপনারা, এবং যারা ছাত্রলীগের নেত্রীরা ছিল সেই সময় তাদের জন্য মেডেলের ব্যবস্থা করে রাখতে হতো, ক্রেস্টের ব্যবস্থা করে রাখতে হতো, তাদের জন্য আলাদা ফাইন্যান্সের ব্যবস্থা করে রাখতে হতো। আমি যখন এগুলো দেখে বড় হয়েছি, এবং তার পরবর্তীতে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির বিভিন্ন রকমের ফান্ডিংয়ের জন্য অ্যারেঞ্জ করতাম, যেগুলো আমাদের হলো যারা ক্যান্সার পেশেন্ট আছে বা বন্যার সময় যেগুলো ক্রাউড ফান্ডিং করতাম কনসার্ট অ্যারেঞ্জ করার মাধ্যমে, তখনও দেখতাম ছাত্রলীগকে একটা অ্যামাউন্ট দিতে হয়। তো সেই বিষয়গুলো আমি দেখে এসেছি, এবং প্রশাসনেরকে তখন থেকেই আমি একটা চাপ প্রয়োগের মাধ্যমে আমি মনে করি যে আমি এই সময় কাজ করেছিলাম। এবং ফার্স্ট ইয়ারে যখন আসন সংখ্যার সমস্যা আমি দেখলাম, যখন ফার্স্ট ইয়ারে মেয়েরা উঠতে পারে না, তারপরে আমি যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে, তখন কিন্তু আমি ভিসির বাসার সামনে বসে গেছিলাম যে না, আমাদের কিন্তু আবাসন সংকট দিতে হবে, আপনারা যদি আবাসন দিতে না পারেন বাঙ্ক বেডের ব্যবস্থা করেন। আমি ফার্স্ট ইয়ার থেকে এই কথাটা বলছি যে বাঙ্ক বেডের ব্যবস্থা করেন, তাহলে এই যে মেডিকেলের মতো যেই ছোট ছোট বিছানাগুলো আছে সেখানে তো আমার মতো দুজন মানুষ থাকতে পারে না। আমি বেশিরভাগ সময় আমার বিশ্ববিদ্যালয়ে কাটাই দিলাম যে মেঝেতে শুয়ে শুয়ে। আমি তো এরকম আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেই কষ্টের সময়গুলো যখন আমি পার করেছি, যখন আমি এত কিছুর মধ্য দিয়ে গেছি, যখন আমি দুটা সংগঠনের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটো ক্লাবগুলো কত বেশি ইম্পর্টেন্ট সেটা সবাই জানে। আমি যখন বিতর্ক করে এসেছি, আমি যখন প্রশাসনকে চাপ প্রয়োগ করে কিছু করার সক্ষমতা রাখি, এবং আমার যেহেতু কিছু কাজ রয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, যেমন আমার একটা মেন্টাল হেলথ প্ল্যাটফর্ম ছিল, যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 জন স্টুডেন্টকে কেন্দ্র করে আমি সেই সময় অহনা নামের একটি মেন্টাল হেলথ একটা করতে পেরেছিলাম, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু শিক্ষার্থীরা না, বাইরে যে কোনো শিক্ষার্থী মেন্টাল হেলথের যে কোনো রকমের পরামর্শ তারা হলো বিনামূল্যে পেতে পারতো, এবং এখানে একদম সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট দুজনেই কাজ করতো। তো এইরকম কিছু কাজ, তারপরেও এছাড়াও আমার কিছু কাজ আছে। আমি ব্যাম্বু ফাইবার ইউজ করে স্যানিটারি ন্যাপকিন বানানোর একটা প্রক্রিয়ার মধ্যে ছিলাম, যেটা এখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মোটামুটি একটা কাজের মধ্যে ছিল। তো আমার প্রিভিয়াস কার্যক্রমগুলো একটু বলি। এই কাজগুলোর মাধ্যমে আমি তখন থেকে স্টুডেন্টদের সাথে কানেক্টেড ছিলাম, এবং আমার যেহেতু অর্গানাইজ করার একটা অর্গানাইজেশনের সাথে থাকার একটা এক্সপিরিয়েন্স আছে, এবং আমি যেহেতু নিজে এগুলোর ভুক্তভোগী, তো আমার কাছে মনে হয়েছে কমন রুম ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদটা দল আমাকে যখন ইলেকশনের মধ্য দিয়ে এটার মধ্যে নিয়ে আসলো, আমার মনে হচ্ছে এটার থেকে বেটার জায়গা আমার কাছে কিছু হতেই পারে না। জুমা, আপনি ইনকিলাব মঞ্চ থেকে শিবির সমর্থিত প্যানেল, আপনাকে নিয়ে ধরেন অনেক কথাবার্তা, মানে এই প্যানেলটা আপনি কেন বেছে নিলেন, বা তারাই বা আপনাকে এখানে কেন জায়গা দিল, যদি একটু বলেন। এই প্রশ্নগুলো আসলে আমি অনেকবারই উত্তর দিয়েছি, এই প্রশ্নগুলো বারবার আসে। আমি অনেকবারই বলেছি আমি সবার কাছে ওপেন ছিলাম। আমি এক্সপেক্ট করছিলাম যে ছাত্রদল আমাকে ডাকবে, কিন্তু তারা ছাত্রদল তো ইলেকশনের মাধ্যমে হ্যাঁ আমি জানি তাদের একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। এখন ছাত্র শিবির তো ছেলেদের সংগঠন, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্যানেল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু, সেটা তো শুধুমাত্র ছাত্রদের দিয়ে হবে না। তো তাদের যে পরিকল্পনা ছিল যে তারা একটা ইনক্লুসিভ একটা প্ল্যাটফর্ম তৈরি করবে, যেখান দিয়ে সবার রিপ্রেজেন্টেশন থাকবে, এবং যেমন ধরুন আমাদের হচ্ছে হিজাব নিকাব পরা আপুরা আছে, আমাদের হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী
সম্প্রদায়ের হচ্ছে আমাদের ভাইয়েরা আছে, তারপর ধরুন আমার মতো যারা যারা দিনরাত মাথায় কাপড় না দেওয়ার কারণে শাহবাগী টেক খায়, তাদের জন্য হচ্ছে আমি আছি। তো এই প্যানেলটা দেখে আসলে কেউ যাতে এই জিনিসটা ফিল না করে যে এখানে আমার রিপ্রেজেন্টেশন নাই, এই প্যানেলে ভোট দিলে আমি হচ্ছে আমার রিপ্রেজেন্টেশন পাবো না, তো সেই জায়গা থেকে তারা মনে করেছে আমি তাদের জন্য বেস্ট হব। এবং আমার যে কাজের জায়গাটা, আমি গত 1 বছর ধরে ইনকিলাব মঞ্চের সাথে কাজ করেছি, আমার দেশে জুলাই ফিচার রাইটারদের নিয়ে যে কাজ সেটা করেছি, এবং বাংলাদেশ বেতারে নির্ভীক বীরের স্মৃতি জুলাই শহীদদের নিয়ে সেখানে আমি কাজ করেছি। এবং এই কাজগুলো করতে গিয়ে আসলে দায়বদ্ধতার একটা জায়গা তৈরি হয়ে যায়। যেমন শহীদ ফ্যামিলিরা ঈদের সময় দেখা যায় তারা আমাকে কল করছে, যে শহীদ আনাসের মা কিংবা যে কেউ, ইভেন আমি ডাকসুতে জিতার পরেও একজন শহীদের মা কল দিয়ে আমাকে বললো যে আমি খুব খুশি হয়েছি ডাকসুতে যখন আমি মনোনয়নপত্র কিনি। তো এই ব্যাপারগুলো আসলে আমি ফিল করেছি যে আমাদের যে জুলাই সেটাকে ধারণ করার জন্য এই পদটা যথেষ্ট মানে খুবই সিগনিফিক্যান্ট একটা পদ। এবং আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা কিংবা সেই যে আমাদের স্পিরিট, আমাদের জনযুদ্ধ যেটা হচ্ছে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, সেটাকে যদি আমি জনমানুষের করে তুলতে চাই তাহলে আমার জন্য এই পদটা বেস্ট হবে। সেজন্য আমি হচ্ছে এই পদটা করতে চেয়েছি এবং শিবির আমাকে সেই পদটা দিতে রাজি হয়েছে। আমাকে বাক্সাস থেকেও হচ্ছে অ্যাপ্রোচ করা হয়েছে, আরও 2-1টা প্যানেল যারা ডাকসুতে ভোট করছে তারাও আমাকে অ্যাপ্রোচ করেছে। তো আমার পার্সোনালি মনে হয়েছে যে এই প্যানেলটাই আমার জন্য বেস্ট হবে, কারণ তাদের সাথে আইডিওলজিক্যালি কিছুটা আমার ডিফার কম করে, এবং আমার কাঙ্ক্ষিত পদ আমি এখানে পেয়েছি, এজন্য আমি সেখানে গেলাম। জি, এখানে একটা সম্পূরক প্রশ্ন আমার একটু অনেকদিন ধরে করার ইচ্ছা ছিল। যখন শিবিরের 100টা বট আইডি আমাদের কমেন্ট সেকশনের নিচেই করে, আপনার সেখানে আইডিওলজিক্যাল কি রকম আপনি খুঁজে পান? আপনি আমি একটু আপুর কোশ্চেনের আনসার দিই। আপনাকে যে বট আইডি কমেন্ট করে সেই রকম বট আইডি না, শুধুমাত্র আপনার দলের, আমি একটু আগেও দেখাতে পারবো, ছাত্র দলের টেকনাফ ছাত্র দল, সে আমার পোস্টে এসে আমাকে হচ্ছে নর্তকী যৌনদাসী বলে গিয়েছে। এখন দেখুন, অ্যাটলিস্ট যদি ছাত্র শিবিরের পক্ষে কেউ বলো এটার কোনো আইডেন্টিটি নেই যে সে আসলেই ছাত্র শিবির করে কিনা, আমি বলছি না যে তারা করে না, তারা করে, এটা একেবারে সামগ্রিক, একেবারে সবার সমস্যা। কিন্তু দেখুন, আপনার বিশ্ববিদ্যালয়ের যখন মনসুরা আপার মতো একজন পোস্টেড নেত্রী যখন বলে অন্য মেয়েকে সেবা দাসী, কিংবা আপনার দলের মনোনয়ন প্রার্থী যখন বলে যে নর্তকী, আমাকে এসে বলে, তারপর আমার পোস্টের কমেন্টে আমার যৌনদাসী বলে, সেটার কি থাকতে পারে, সেটার কি জাস্টিফিকেশন থাকতে পারে? তো এটা আমাদের সামগ্রিক সমস্যা, এটা নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। আপনি এখানে অন্য দল করে আমার দল করে না, এই প্রশ্নে আসলে যাওয়ার কোনো ওয়ে থাকে না। ট্যাগিং এর দিকে দেখতে চাই, আমরা দেখি যে আমাদের 100টা কমেন্ট অনলাইনের মধ্যে 99% আমরা দেখছি এটা নিয়ে সবাই আমরা একমত হতে পারি, এবং আমরা নিয়ে সবাই কথা বলছি। এই কারণে নিরাপদ বোধ আমরা করছি না, আমরাও করছি না, কারণ বাংলাদেশের সর্ববৃহৎ দল ছাত্র দল। পার্সেন্টেজ আপনি আমার কমেন্ট বক্স দেখলেই থাকবেন, 100টা যদি কমেন্ট থাকে 99টা হচ্ছে ছাত্র দলের শুধুমাত্র আমাকে গালি দেওয়া। সেদিন হচ্ছে ইভেন আপনাদের যে পেজগুলো রয়েছে, মিম পেজ, যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চালায় বলেই আমি জানি, তারা পর্যন্ত এখান দিয়ে আমার নাচের ভিডিওটা নিয়ে তাকে বাজেভাবে ফ্রেমিং করার চেষ্টা করেছে। এখন দেখুন, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পড়ে আর যে হচ্ছে একজন গ্রামের, যার কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোনো সেন্স নাই, বা যে জানে না, যে তালের যুগের সাথে তাল মেলাতে পারছে না, তার একটা পার্সপেক্টিভ নিয়ে আপনি হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজনের মেন্টালিটি কিভাবে মিলাতে চান, সেটা তো আপনার এই জায়গায় আসলে বলার কোনো গ্রাউন্ডই থাকে না। এখন যেটা সমস্যা, আমাদের সবারই সমস্যা, আপনার সমস্যা, আমার সমস্যা, সীমা আপুর সমস্যা, মিতু আপুর সমস্যা, উমামা আপুর সমস্যা, সবার সমস্যা। এই সমস্যায় আমাদেরকে এক জায়গায় হয়ে, এটা আমার ইশতেহারে আছে যে আমি সাইবার স্পেসে জুলাই পরবর্তী সময়ে বিশেষ করে রাজনৈতিক অঙ্গন যেভাবে নারীদের জন্য বিষয় উঠেছে, সেটার জন্য সামাজিক গণ আন্দোলন গড়ে তোলা, এটা আমার ইশতেহারের মধ্যে রয়েছে, যেহেতু আমার পদ হচ্ছে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন। মিতু আক্তার, আমরা জানতে চেয়েছিলাম যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ সমর্থিত প্যানেল থেকে আপনি নির্বাচন করছেন, নিজেকে মানে কেন, কিভাবে এগিয়ে রাখছেন ভোটারদের কাছে? প্রথমত আমি একটু ঝুমার কাছে দুটো প্রশ্ন রাখবো, তারপরে আমি কেন নিজেকে এগিয়ে রাখছি তারপর প্রশ্ন বলবো। ঝুমাকে আসলে মনোনয়ন দিয়েছে হচ্ছে শিবির সমর্থিত প্যানেল, যেটা হচ্ছে যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। তো আসলে সেখানে ওরা ইনক্লুসিভনেস দেখানোর জন্য আসলে ওকে মনোনয়ন দিয়েছে। আসলে শিবিরের কোনো নেতাকর্মী কেন মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনের মতো পদে আসে নাই, মানে আবার জুমা বলল যে আসলে জুমা এই পদটা নিজে চেয়ে নিয়েছে, কেন তারা চাওয়ার পরে আসলে এত গুরুত্বপূর্ণ একটি পদ যেটি ভিপি, জিএস এবং এজিএস এর পরেই স্থান পেয়েছিল, সেই পদটাকে কেন আসলে মানে জুমাকে দিয়ে দেওয়া হলো? এবং তারা কি তাহলে আসলে মুক্তিযুদ্ধকে ধারণ করে না, বা মুক্তিযুদ্ধ নিয়ে আসলে তাদের কনসেপ্টটা কি? তারা কিন্তু এই প্রশ্নটি আসলে সবসময়ের মতো অমীমাংসিত রেখেছে, এবং অলওয়েজ দেখি যে আমরা যে কোনো টক শোতে বলি বা যে কোনো জায়গায় তাদেরকে এই প্রশ্নটা করা হলে তারা জিনিসটাকে ডিপ্লোম্যাটিকলি এড়িয়ে যায়। তো এখানে জুমার তাদের কাছে এই কনসেপ্টে ক্লিয়ার হয়ে নিছে কিনা যে আপনি যে আমাকে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন দিচ্ছেন, আপনি কি মুক্তিযুদ্ধকে ধারণ করেন কিনা, বা আপনি কি মুক্তিযুদ্ধের পক্ষের কেউ কিনা?
দেখুন আমার কাছে প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর দিই। শিবির কেন আসে নাই? আমাকে প্রথমে হচ্ছে শিবির যখন আমাকে অ্যাপ্রোচ করে তখন আমাকে হচ্ছে কমন রুম ক্যাফেটেরিয়া ওনারা যেটাতে লড়ছেন বলে যে এটা নারীদের জন্য পদ। আমি তো এখানে নারী বাইনারিতে আসিনি, আমি তো এখানে আমার স্টিকে এসেছি। এবং এত গুরুত্বপূর্ণ কেন পদ আমাকে দেওয়া হয়েছে আমি বলি, আমি যদি এজিএস করতাম, আমি প্রথমে চেয়েছিলাম এজিএস করব, বিশেষ করে যদি যখন আমাকে হচ্ছে ছাত্র সংসদ যখন আমাকে অ্যাপ্রোচ করে তখন আমি মনে করেছি যে ছাত্র সংসদে যারা এজিএস লড়ছে তাদের আর আমার গুরুত্ব অলমোস্ট সেম ক্যাম্পাসে, সেজন্য আমি এজিএস পদে লড়তে চেয়েছি। এবং পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এটা করব। আপনি বলছেন যে এত গুরুত্বপূর্ণ পদ কেন আমাকে দেওয়া হয়েছে, কারণ আমার গুরুত্বপূর্ণ পদ না, মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন পদটি কেন ঝুমাকে দেওয়া হয়েছে, কারণ শিবিরের কোনো নাটক সেটা তো আমি বললাম যে আমি চেয়েছি, তারা আমাকে প্রথমে ক্যাফেটে দিয়েছে, তারা কেন দিয়েছে সেটা আমি চেয়েছি তাই দিয়েছে, কারণ এই পদের জন্যই আমি আন্দোলন করতে এসেছি। শুনুন, আমি শিবিরের কেউ না, এটা হচ্ছে একটা কথা। শিবির যখন এলাই করছে, আপনি বলছেন যে আপনি শিবিরকে ধারণ করেন না, আপনি বহন করছেন না, তখন আপনি শিবিরের এরকম আমার কথা হলো ক্যাফেটেরিয়া এটা কিভাবে মেয়েদের একটা ই হয়, এই যে একটা ট্যাগ দেওয়া, এটা ট্যাগ দাও না, এটা হচ্ছে চলে আসে। যেমন আপনাদের যে আপনারা যে কয়জন লড়ছেন তার মধ্যে শুধুমাত্র একজন ছেলে আছে, এটা অনেক দিন ধরে চলে আসছে। এটা কোনোভাবে হতে পারে না, এখানে মেয়েদের সাথে মেয়েরা ফাইট করবে এটা মনে করা হয় না। শিবির সমর্থিত প্যানেলে তো আরেকজনকে আমার পদে দেওয়া হয়েছে। হ্যাঁ দেওয়া হয়েছে, সেও কিন্তু আপনাকে কেন এখানে প্রশ্নের উত্তর দিতে দিবেন, তাইলে আমাকে প্রশ্নের উত্তর দিতে দিবেন কেন আমাকে এই পদটি দেওয়া হয়েছে, কারণ এটা আমি চেয়ে নিয়েছি। এবং আমার এত গুরুত্বপূর্ণ পদ কেন আমাকে দেওয়া হয়েছে, কারণ আমি এতখানি সিগনিফিকেন্ট ক্যাম্পাসে, সেজন্যই আমি এই গুরুত্বপূর্ণ পদটা বেছে নিয়েছি। এবং মুক্তিযুদ্ধ রিলেটেড যে কোয়েশ্চেনগুলো, এগুলোর উত্তর আমি আজকে যমুনা টিভিতে দিয়েছি, ডিবিসিতে দিয়েছি, এর আগে এখন টিভিতে দিয়েছি, সবগুলো মিডিয়াতে দিয়েছি, এবং সব জায়গায় তারা প্রশ্নগুলো উত্তর দিয়েছে। তারা আসলে মুক্তিযুদ্ধকে ধারণ করে কিনা, তারা তাদের সাথে আমি যখন মুক্তিযুদ্ধের প্রশ্ন আসলে তারা কেমন, আপনার দলীয় নেত্রী যখন হচ্ছে আশরাফ আপু আসে তখন তার কাছে এই বিষয়টা আমি ক্লিয়ার করেছি। আমি যখন মুক্তিযুদ্ধ রিলেটেড এই প্রশ্নে যখন যাই তখন শিবিরের কাছে আমি এটা আগে তো আমার তার সাথে কথা বলতে হবে, যেহেতু তাদের ব্যাপারে অনেক কন্ট্রোভার্সি আছে, তারা অনেক নেগেটিভ ছড়ায়। তখন আমি ফরহাদ ভাইয়ের সাথে ডিরেক্টলি জিজ্ঞেস করেছি যে ৭১ প্রশ্নে আপনাদের কি। তার ডিরেক্ট উত্তর ছিল বাংলাদেশে ৭১ বিরোধী কোনো ৭১কে ডিজাউন করে কেউ আসলে রাজনীতি করতে পারে না। এবং যে কথাটা আমরা বারবার বলি, ২৪-এর পরবর্তী সময়ে বাংলাদেশে কেউ আর বাংলাদেশ বিরোধী নাই। বাংলাদেশের স্বাধীন আপনারা তাদের হাত ধরে গত ১৬ বছর আন্দোলন করেছেন, তাদের সাথে জুলাই আন্দোলন করেছেন, কারণ তাদের দেশ আমরা চিন্তামই না ভাই, কেন চিনতেন না? আপনি আজকে চিনেন না, শুনেন, আপনি চিনতেন না, কিন্তু আপনার দলীয় নেতৃত্ব চিনতো, তারা ভোট করেছে, জোট করেছে। আমরা ছাত্রলীগ দেখি, এখন পর্যন্ত আমরা আপনারা চিনতেন না, কিন্তু সে তো আজকে জামাত শিবির তো আপনারা আজকের রাজাকার না, জামাত শিবির তো আজকের রাজাকার না, তারা তো ৭১ সাল থেকে রাজাকার। ভোটে তারা কেন রিপ্রেজেন্টেটিভ থাকবে? একটা গো ফর ভোটের মতো একটা কনসার্টের মধ্যে তারা কেন রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকবে? আপনারা কি শিবির বলাটাকে কি অপমানের মনে করেন? ছাত্রদল বলে তো আমি গর্বিত বোধ করি। ওকে, শিবির, আমি তো শিবির না, কিন্তু শিবির বলাটাকে কেন আমি হচ্ছে বারবার বলি যে কেউ আমাকে শিবির বলে কেন আমি এটাকে ডিনাই করি না, কারণ হচ্ছে আপনি কাউকে শিবিরকে যদি শিবির বলেন সেটা কিন্তু অপরাধ না, কিন্তু শিবির বলে যদি আপনি কাউকে ডিহিউম্যানাইজ করতে চান, শিবির বলে যদি কাউকে আপনি মেরে ফেলে লেজিটিমেসি দিতে চান, তখন কিন্তু সেই শিবির বলাটা সমস্যা আছে। আপনাদেরকে বলা হয়েছে, কিন্তু আমাকে বলেন আপনাদের এই যে আজকে যে দল দিয়েছেন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কমিটি দিয়েছেন জুলাইয়ের আগে, সেটা কত সংখ্যার ছিল, এখন কত সংখ্যার? আপনি এটা কি ধরনের প্রশ্ন করেন? আপু আপনাদের কত ১৬ বছর একসাথে কাজ করেছেন, নিশ্চয়ই আপনি জানেন না, কিন্তু আপনার দলের সর্বোচ্চ নেতা কর্মীরা সবাইকে চিনতো, জানতো, তার সাথে একসাথে কাজ করেছে, এটা হচ্ছে তারা জানিয়েছে। এখন হচ্ছে আপনার কথা হচ্ছে, এখন তো তারা আজকে যে বলতেছেন যে জামাত শিবির এই সেই কন্ট্রোভার্সি, সেই সব কন্ট্রোভার্সি জেনে তো আপনারা তাদের সাথে ভোট করেছেন, জোট করেছেন। রনি আমার ব্যাচের বন্ধু, রনি যে ছাত্র আপনাদের শিবির করতে আমি তো জানতামই না। যখন শিবিরে আমি কি করতে পারি ভাই, জানতে সেটা আমি কি করব? আপনার দলের নেতা কর্মীরা তারাও জুমা প্রথমে কিছু টিভি ইন্টারভিউতে বলেছে যে সে আসলে মানে ছাত্র শিবির প্যানেলে গিয়েছে জিতার জন্য, কারণ সে জানে ওইখানে গেলে সে জিতে আসতে পারবে, কারণ ক্যাম্পাসে এখন হাই পাচ্ছে, সাদিক কায়ুম ভিপি হবে এরকম কিছু। তো আসলে শিবির সমর্থিত প্যানেল যে জিতবে, সে জিতার একটা আকাঙ্ক্ষা নিয়ে কি আসলে ঝুমা এই পদে লড়তেছে কিনা এরকম কিছু? অবশ্যই আমার জিতার আকাঙ্ক্ষা আছে বলে আমি ব্যাপারটা এরকম কেন আপনি নিশ্চিত হচ্ছেন? আমার জিতার আকাঙ্ক্ষা কারণ আমি এই জায়গাটা কাজ করতে চাই, এবং এই জায়গাটা আমি এমন কাউকে ছেড়ে দিতে চাই না যে হচ্ছে ২৪ আর ৭১ কে মুখোমুখি করবে, মুখোমুখি বানিয়ে ২৪ এর ২৪ আর ৭১ কে মুখোমুখি শিবির, এইটা আজকে পর্যন্ত করে না, যারা ২৪ কে সরাসরি চায়। শুনেন, আমি শুনেন, আমাকে শেষ করতে দেন। শুনেন, আমি যে মুক্তিযুদ্ধ করব সেটার সাথে শিবির এলাই করছে কিনা এটা ফ্যাক্ট, আমি যে ইশতেহার দিয়েছি সেটার সাথে শিবির এলাই করছে কিনা সেটা ফ্যাক্ট। আপনি সেটার ভিত্তিতে কথা বলেন। আপনি আপনার যদি পুরাতন হিস্ট্রি টানেন, পুরাতন হিস্ট্রি থাকলে সবার আগে বিএনপি ক্ষমা চাইতে হবে। কেন
বিএনপিকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে এই স্টেটমেন্টের জন্য যে যেখানে তারেক রহমান বলেছেন মেজর জিয়া কিংবা খালেদা জিয়া কখনো এমন কাউকে পার্লামেন্টে বসান নাই যেখানে হচ্ছে কেউ রাজাকার বা কেউ দেশদ্রোহী। সেখানে আমরা দেখতে পেয়েছি যাদেরকে এখন তারা রাজাকার বা হিসেবে পোট্রে করতে চাই তাদের গাড়িতে রাষ্ট্রীয় ফ্ল্যাগ তুলে দিয়েছে কারা? যদি তারা দেশদ্রোহী হয়, সেই আপনারা যে জোট করেছেন, ভোট করেছেন, আপনাদের নেত্রী কি হচ্ছে জামাতের জন্য? শুনেন, আপনি একটা গুগলে ইনফরমেশন দিচ্ছেন, জামাতকে বিএনপির আগে আওয়ামী লীগ এনেছে, তাদেরকে ফেডারেলাইজ আওয়ামী লীগ করেছে। জামাত এমন একটা দল যেখানে সারা যখন বিপরীত পার্টি থাকে তারা নিজেরা কোনোদিন গেলেন পাওয়ারে যেতে চায় না, তারা সবসময় বিপরীতের সাথে। শুনেন, এটা যদি আপনাদের আইডিওলজিক্যালি বা নৈতিকতার সাথে না যায়, আপনারা কেন গেলেন ভাই? আমি একটু মিতুর কাছে যাই। মিতু, দেখেন আপনাদের রাজনীতিটা কি শুধু আরেকজনের বিরোধিতা করা? আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আপনি ভোটারদের কাছে নিজেকে কিভাবে এগিয়ে রাখছেন, আপনার ন্যারেটিভটা কি, আপনার চাওয়াটা কি, আপনি নির্বাচিত হলে কি করবেন ভোটারদের জন্য? প্রথমত আমি বলি যে নিজেকে কিভাবে এগিয়ে রাখছি, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের একদম সামনের সারির যোদ্ধা হিসেবে আমি নিজেকে বলতে চাই। কারণ জুলাই আগস্টে আমি একদম সামনে ছিলাম, সেটা সবাই জানে। আমার কিন্তু শিবিরের সাথে ভালো সম্পর্ক, আমার ছাত্র দলের সাথে ভালো সম্পর্ক, এবং ক্যাম্পাসে একজন সবাই আমাকে আসলে খুব ভালো হিসেবেই জানে। তো এই জায়গায় পরিচিতির একটা ব্যাপার আছে যে আমি ক্যাম্পাসে মোটামুটি সবার কাছেই পরিচিত একটা ফেস, এটা হচ্ছে আমার প্রথম একটা প্লাস পয়েন্ট। তারপর আসি আসলে আমি মাঠে কি কাজ করেছি। জুলাই আগস্ট পরবর্তী সময়ে আমি ক্যাম্পাসের প্রত্যেকটা ইস্যুতে কাজ করেছি। আমি গ্রিন ফিউচার ফাউন্ডেশন এর শুভেচ্ছা দূত হিসেবে কাজ করতেছি, যে গ্রিন ফিউচার ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যালাইন করে এখন বিশ্ববিদ্যালয়ের প্রতিটা কাজ করতেছে, যেরকম শৃঙ্খলা রক্ষায় কাজ করছে, তারা হচ্ছে পরিবেশ নিয়ে কাজ করছে, তারা পরিবহন নিয়ে কাজ করছে, প্রত্যেকটা কাজের সাথে আমি যুক্ত আছি। বলা যায় যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে শাটল সার্ভিসটি চলতেছে, সেই শাটল সার্ভিসের গাড়ি একদম চায়না থেকে ইম্পোর্ট করা থেকে শুরু করে যেই কতগুলো ধাপ আছে প্রত্যেকটা ধাপের সাথে আমি যুক্ত ছিলাম। এই কারণে ভোটাররা আপনাকে ভোট দিবে। না, আমি আরো স্পেসিফিকলি বলি, আমি যেই পদের জন্য আসলে লড়ছি সেই পদের মাঠে আমি যেভাবে এখনো পর্যন্ত তফসিল একদম ডাকসু তফসিল ঘোষণার আগেই কিন্তু আমি কাজ করা শুরু করেছি। ব্যাপারটা এমন না যে আমি ডাকসু করবো বলে করেছি, আমরা কিন্তু ডাকসু করার কোনো সম্ভাবনা ছিল না। এমফিলে যদি ভর্তি না হতে পারতাম তাহলে কিন্তু আমি ডাকসু করতে পারতাম না, কিন্তু আমি কিন্তু এই ফিল্ডে কাজ করতেছি। কারণ আমি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা স্টুডেন্টের জন্য দুইটা বেসিক জিনিস দরকার, একটা হচ্ছে তার ভালো খাওয়া, আর একটা হচ্ছে তার ভালো পড়ার পরিবেশ। আমার পদের সাথে এই দুইটা জিনিস খুব বেশি করে রিলেটেড, এবং আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট একটা ভালো খাবার খেয়ে বেঁচে থেকে পড়ে এবং ভালো পরিবেশে পড়াশোনা করুক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ক্যান্টিন, ক্যাফেটেরিয়া, রিডিং রুম, লাইব্রেরিতে গিয়ে তাদের সমস্যার কথা শুনেছি, তাদের সেগুলোর সমাধান কীরকম হতে পারে সেটা নিয়েও আমি হচ্ছে যে কী বলে যে বিভিন্ন ধরনের আমার বুথ আমি বসিয়েছিলাম, যেখানে তারা তাদের সমস্যার কথা জানিয়েছে, কীভাবে সমাধান হতে পারে সেগুলো নিয়ে কথা বলেছে। তো আমি অবশ্যই তাদের ম্যান্ডেট নিয়ে কথা বলতে চাই, তাদের চাওয়া পাওয়া নিয়ে কথা বলতে চাই, এবং তারা সেজন্যই আসলে আমাকে। আপনারা পরস্পর প্রতিদ্বন্দ্বী? জি, আমরা জানি আমরা পরস্পর প্রতিদ্বন্দ্বী, বাট আমরা খুবই ভালো অবস্থানে আছি, সহ অবস্থানে আছে। আমরা জানি, আমি এটা বিশ্বাস করি, যদি মেঘলা জিতে যায় তাহলে আমি মেঘলার সাথে কাজ করতে চাই, এবং এই সমাধানটা, খাদ্যের সমস্যা বলেন, পড়ার পরিবেশের সমস্যা বলেন, সেটা আমি সমাধান করতে চাই। এবং আমি যদি জিতে যাই তাহলে আমি অবশ্যই মেঘলাকে আহ্বান করবো, মেঘলা তুমি এসে ওই বেসিক জিনিসগুলোতে কাজ করো। আমাদের কিছু কিন্তু প্ল্যান আছে, এটা সম্পর্কে একটু বলি, ওকেও সবার সামনে একটু বলি। আমাদের বিশ্ববিদ্যালয়ে দুটা সমস্যা, বড় রকমের সমস্যা, সেটা হলো খাদ্যের সমস্যা এবং বাসস্থানের সমস্যা। এই দুইটাকে যদি আমরা অ্যালাইন করি, তার সাথে একটা জিনিস আছে যে কর্মসংস্থানের আমাদের একটা বড় রকমের সমস্যা আছে। আমি এতদিনে আইডেন্টিফাই করেছি, আমি যখন যাত্রাবাড়িতে টিউশন করাতে যেতাম, আমার যে টাইমটা নষ্ট হতো, সেই টাইমটা যদি বিশ্ববিদ্যালয়ে আমার একটা ব্যবসায়িকভাবে আমাকে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন সুযোগ করে দিত, তাহলে আমার খাদ্যের সমস্যাটাও থাকতো না, তাহলে এবং আমার টিউশনের জন্য যে টাইমটা নষ্ট হতো সেটাও থাকতো না। এই কারণে এই ধারণাকে মাথায় রেখে আমি যেটা কাজ করতে চাচ্ছি, যে বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের যারা 5 জন করে স্টুডেন্ট আসবে, তাদেরকে একটা অ্যাসাইনমেন্টের মতো দেওয়া হবে এবং তাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা দেওয়া হবে, তারা সেখানে এসে ফুড স্টল দিবে এবং তাদের জন্য একটা নির্দিষ্ট ফ্রেমিং এর ব্যবস্থা করা হবে, এবং তারা সেখানে একই দিকে আমরা যে 1:30টার পর থেকে খাবারগুলো পাই না, যেটা হলো আমাদের সমস্যা। সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে সবাই অনেক দিন ধরে বলছিল যে তাদের একটা ক্যান্টিন প্রয়োজন, ল ফ্যাকাল্টিতে মোতারাম হোসেন ভবনে তারা অনেক দিন ধরে বলছিল যে তাদের একটা ক্যান্টিন প্রয়োজন, কার জন্য একটা খিচুড়ির দোকান শুধু আছে। আমি চাচ্ছি যে এরা এখানে এসে এই কাজগুলো করুক। তাছাড়াও আমার কাছে বড় রকমের সমস্যা লাগে শিক্ষার ক্ষেত্রে। আমি আজ পর্যন্ত একদিনও আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে বসতে পারি নাই, যার কারণ হলো আমি ভোর 5টায় উঠতে পারি না।
ভোর 5টায় উঠতে না পারার কারণে আমার যে বিশ্ববিদ্যালয়ে একটা ব্যাগের একটা বিশাল সিরিয়াল থাকে, আমি সেখানে যে আমি জয়যুক্ত হতে পারি না, তো স্পেস পাওয়া যায় না। আমি এই জন্য একটা অ্যাপস লঞ্চ করতে চাচ্ছি, যেটা বিশ্ববিদ্যালয়ে এমন একটা জায়গা হবে যে অ্যাপসটা, যেখানে স্টুডেন্টরা জানতে পারবে যে ওই তমুক সিটটা কখন ফাঁকা আছে, বা বিশ্ববিদ্যালয়ের ওই সেন্ট্রাল লাইব্রেরিতে কোন কোন বই আছে। আমি যখন ফিল্ডে কাজ করতে গেলাম, আমাদের কিছু ছেলেমেয়েরা তখন আমাকে বললো যে আপু, আমি তো 1:30টার দিকে আমার ক্লাস শেষ হয়, বা 2টার দিকে ক্লাস শেষ হয়, বা 5টায় ল্যাব শেষ হয়, তারপরে তো যে পড়ার টাইমটা আমি তো এটা পাই না, আমি তো একটু ক্লান্ত হয়ে যাই। আমাদের বিশ্ববিদ্যালয় অন্যান্য বাইরের বিশ্ববিদ্যালয়ের মতো যদি রাত 2টা পর্যন্ত যদি আমাদের করে দিত, হ্যাঁ শিফট করে দিক তারা লাইব্রেরিগুলো, তাহলেও তো আমরা অ্যাক্সেস পাইতাম। তখন আমার কাছে মনে হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এটাতে রাজি না হয়, সেক্ষেত্রে আমি করতে পারি কি, অনলাইনে তাদের জন্য একটা অ্যাক্সেস করে দিতে পারি, যেখানে লাইব্রেরিতে সেই অ্যাপসে তারা কাজ করতে পারবে। তো এই কাজগুলো করতে চাচ্ছি। জুমা, বলা হয়ে থাকে যে শিবির নারীদের অবাধ যে চলাফেরা, নারীর যে স্বাধীনতা, নারীর যে স্বাভাবিক যে চলাফেরা, এই চলাফেরা শিবির বিশ্বাস করে না। তো সেই জায়গায় আপনি সেই ধরনের একটা প্যানেলে আপনি নির্বাচন করছেন, এই যে আপনার এই যে সংক্ষিপ্ত যে জার্নি তাদের সাথে, আপনার অভিজ্ঞতাটা আপনি কি বলবেন? আমরা শিবিরের পক্ষ থেকে গত সপ্তাহে অভিযোগ করতে দেখলাম যে তাদের যে নারী সদস্য যারা দাঁড়িয়েছে, তাদের ছবি বিকৃত করা এবং তাদেরকে বাজেভাবে ফ্রেমিং করা, কি বলবেন, কি পরিস্থিতি? দেখুন, আপনি প্রথমত যেটা বলেছেন ছাত্র শিবির নারীর যাত্রা বাধাগ্রস্ত করবে, এই মানে করছে, এই ধরনের অভিযোগ করছে। কবে কাকে করেছে, মহল থেকে অভিযোগ আসে। অভিযোগের ভিত্তি কি? বট আইডি আসলে বট আইডি তো আমি যে গত 16 দিন ধরে হচ্ছে, সেটা কি শিবির করেছে? আমি শিবির সমর্থিত প্যানেল থেকে দাঁড়ানোর পর আমাকে কি শিবির করেছে? শিবির তো এখন তোমাকে সমর্থন করতেছে, শিবির কেন তোমাকে করবে? আমাকে কে করছে তাহলে? আমাকে কে করছে? তো আমি কি ভিক্টিমাইজ হচ্ছি না? তুমি একজন হতে পারো, তারা তাদের ডাকসু ইলেকশনের কারণে তারা এই শুনেন, আমি আজকে পর্যন্ত যতবার আমি শিবিরের বিপক্ষে বলেছি, ছাত্র দলের বিপক্ষে বলেছি, গণ অধিকার পরিষদের বিপক্ষে বলেছি, বাকশাসের বিপক্ষে বলেছি, মোটামুটি সবগুলোরই বট আইডি আছে। এখানে কেউ কাউকে দায় দিয়ে আসলে এটাই হচ্ছে সমস্যা, যে তাদের অন্তত চক্ষু লজ্জা আছে, যে নিজ পরিচয়ে এসে অন্তত কাউকে গালাগালি দেয় না। আপনাদের সেটুকু চক্ষু লজ্জাও নাই যে দেদা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পর্যন্ত এই অভিযোগটা কে করেছে? এই অভিযোগ কে করেছে? তুমি এখন ছাত্রের মতো বলো যে আসলে প্রত্যেকবার হচ্ছে আমি যখন কথা বলি তখন কেন ইন্টারফেয়ার করেন? প্রত্যেকবার আমি যখন কথা বলি আমার কথা শেষ করবেন, আমার কথা শেষ না করার আগে আমি আপনাদের শেষ না, আমার তো শেষ করতে দিবেন, তারপর তো প্রশ্ন করবেন, সম্পূরক প্রশ্ন করবেন। যাই হোক, যে ইটা আসে সেটার সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে আমি। তারা যে বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি শিবির সমর্থিত প্যানেল আসে তাহলে হচ্ছে হিজাব ছাড়া কেউ পড়তে পারবে না। গত 1 বছরে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তারা কি কাজ করেছে, এবং আমি যে গত 1 সপ্তাহ ধরে কাজ করছি, কি কাজ করেছে আমি তাদের সাথে গত 1 সপ্তাহ কেন এগিয়ে রাখছেন আপনি? কেন এগিয়ে রাখছি? কারণ আমি তাদের সাথে যে কাজ করেছি, ইভেন এখানে অনেকের হয়তো বন্ধু বান্ধব বলছিল যে তারা তো কারোর প্রতি এই ধরনের কোনো অ্যাপ্রোচ দেয় নাই, ইভেন তারা কখনো আমার কোনো কিছু নিয়ে কমেন্ট করে না। ইভেন যে কথা বলা হয় যে তারা এই করে না সেই করে না, আমি আমার হেজিটেশনে, আমি তো এই সব কিছু শুনেই বড় হওয়া, গত 16 বছর ধরে তো মাথায় এসব ঢোকানো হয়েছে। তো আমি হচ্ছে যখন হাঁটা চলা করি, আমি সবার থেকে একটু দূরে থাকি। সাদিক ভাই প্রত্যেকবার তুমি আমার বোন, তুমি আমার পাশে আসো বলে আমাকে ডেকে নেই। তো এই যে ব্যাপারগুলো, আমার তো এক্সপেরিয়েন্সও একটা ম্যাটার। আপনি যতই বলেন, আমার এক্সপেরিয়েন্সও তো একটা ম্যাটার। এটা আমি অস্বীকার করি না যে বট আইডি বলে না, বট আইডি সবাইকেই বলে, সবারই বট আইডি আছে। এখানে একজন কাউকে হচ্ছে বলার আসলে কোনো স্কোপ নাই। বট আইডির আমি প্রমাণ দিতে পারবো। আপু আপনি শুয়ের পরে থাকবেন, আপনাকে আমি বট আইডি, রিয়েল আইডি সবগুলোই দেখাবো। আমার কাছে ডকুমেন্টেশন করা আছে, আর্কাইভ করা আছে, কি আমাকে কি বলা হয়েছে। আমি বাচ্চা থেকেও আছে, সেটাও আমি আপনাকে দেখাবো। এনসিপি, বিশেষ করে এনসিপি আমি সব কিছু দেখাতে হবে না। আমরা যে লাইভে আছে, এটার যে কমেন্ট সেকশনগুলো আছে, প্লিজ ওগুলো একটু দেখবেন। হ্যাঁ দেখবেন, 100% আমার আর মিতুর বিরুদ্ধে কথা বলছে। এখন আপনাকে কোথায় রাখা হচ্ছে আপনি জাস্ট দেখবেন। ঠিক আছে, সেটা তারা করতে পারে, তাদের সমর্থিত প্যানেলে আমি আছি, আপনারাও করেন, আপনাদের গুলো করে। যেমন দেখি যে আমি এখন পর্যন্ত বেশিরভাগই করেছি হচ্ছে ছেলেদের সাথে, এবং সেখানে হচ্ছে আমাকে নানাভাবে যে আমি এই সেই এগুলোও বলা হয়। তো এগুলো কারা বলে? তাহলে শিবিরের বিরুদ্ধে বা তাদের প্যানেলের বিরুদ্ধে যে অভিযোগ যে তারা অন্যদেরকে বিকৃত করে, গালিগালাজ করে, শিবিরের প্যানেলের তো কেউ করে নাই ভাই। আমি একটু প্রশ্নটা করে নেই।
তাহলে সেটারই কি প্রতিঘাত গত সপ্তাহে যে প্রথম যে আপনার প্রচার প্রচারণার দিন যে চারুকলা ইনস্টিটিউটে আপনাদের প্যানেলের যারা সদস্য তাদের ছবি বিকৃত করা, সিংহকে দেয়া, কথা বলতে চাই, আমি একটু শেষ করি, আমি একটু বলি তারপর তুমি বলো। আসলে আমার কথা হচ্ছে যে এটা যেটা বিকৃত করেছে, আমি একজন নারী হিসেবে অবশ্যই বলবো যে এটা কখনোই ঠিক করেনি। একজন নারী হিসেবে আমি অবশ্যই বলবো যে এটা কখনোই ঠিক করেনি, এবং এটা নিয়ে আমরা আসলে অনেক কথাও বলেছি। কিন্তু আমি বলতে চাই যে শিবিরের মতো একটা কি বলে যে ছাত্র সংগঠন যে এত ডিসিপ্লিন ওয়েতে চলাফেরা করে, সে এত ভালোভাবে এত ইন্টেলেকচুয়াল ভাবে চলাফেরা করে, সেই মানুষটা কিভাবে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে জায়গায় জায়গায় ব্যানারের যে ব্যাপারটা, আমি আচরণবিধি 3 বার পড়েছি। দেখুন, শিবিরের সমর্থিত প্যানেলে ওখানে কোথাও লেখা ছিল না যে ব্যানার দেওয়া যাবে না, শুধু কি কি দেওয়া যাবে সেটা বলেছিল, কোথাও বলা ছিল না যে ব্যানার দেওয়া যাবে না। যখন হচ্ছে আমাদের ছবি বিকৃত করা হয় তারপরের দিনই হচ্ছে নোটিশ আসে যে ব্যানার আপনারা প্রথম দিন সবাই হচ্ছে লিফলেট বিতরণ শুরু করেছেন। আমার লিফলেট এসেছে আজকে। আমি সবসময় শুনি শিবিরের অনেক টাকা, কিন্তু আমার লিফলেট আসতে কেন যে 3 দিন দেরি করলো এত টাকা টাকার পরেও আমি জানি না। তবে তারা প্রথম দিন, এটা তাদের হচ্ছে স্ট্র্যাটেজি, ভাই আপনারা করেন নাই সেটা আপনাদের দোষ। দেখুন, এই যে তারা দিল, আমরা যে একটা লিগ্যাল স্টেপে যাব, সেই লিগ্যাল স্টেপে যাতে যেতে না পারি, এটা প্রশাসনের স্পষ্ট পক্ষপাত দুষ্ট আচরণ। কারণ আপনি আগে বলেন নাই যে কোথাও কোনো ব্যানার দেওয়া যাবে না, আপনি বলেছেন যে গাছের সাথে টানানো যাবে না, নিজের মতো করে রাখা যাবে। সে রাখার সবকিছু নিয়মবিধি মেনেই কিন্তু রাখা হয়েছে। এই যে এটা যদি আচরণবিধিতেই থাকতো, পরবর্তীতে হচ্ছে সেটা প্রশাসন ছড়িয়েছে, প্রশাসন ছড়ানোর দায়িত্ব নিয়েছে বলেই প্রশাসন ছড়িয়েছে। তো এখন কথা হচ্ছে যদি সেটা আচরণবিধিতেই থাকতো, প্রশাসনের তো আরেকবার বিজ্ঞপ্তি দেওয়ার জন্য, পরের বিজ্ঞপ্তির পরেও তারপরের দিন আপনার 3:30 পর্যন্ত সেটা প্রশাসন ছড়ানোর দায়িত্ব নিয়েছে বলে আমি। তাহলে ওই যে ওই বিকৃতিটা কারা করলো, বা এই যে বট আইডির কথা বলা হচ্ছে, হ্যাঁ বট আইডি সব জায়গায় করে। এখন কি এটাও প্রমাণ করবেন যে বট আইডি গিয়ে হচ্ছে হিজাবকে হচ্ছে রাক্ষস হিসেবে পোর্ট্রে করতে চেয়েছে? না, এটা আমার মনে হয় চারুকলা অনুষদ হয়েছে, এবং এটার বিপক্ষে আমরা সবাই দেখুন, চারুকলা অনুষদ হয়েছে, নারী চারুকলা অনুষদ আরেকটা নারী এরকম কোনো বিকৃতি হয়েছে বলেছে। এখানে হচ্ছে একটা খুবই বাজে শব্দের রাজনীতি, যেটাকে আমরা বলি খুবই বাজে শব্দের রাজনীতি হয়েছে, যেখানে হচ্ছে পোর্ট্রে করা হয়েছে চারুকলার শিক্ষার্থীরা, অথচ আমরা দেখতে পেয়েছি 3 জন পারপিট্রেটর। এখন পারপিট্রেটর বা হচ্ছে অফেন্ডারকে যদি আপনি হচ্ছে শিক্ষার্থী হিসেবে পোর্ট্রে করেন, এটা স্পষ্ট হচ্ছে কি শব্দের রাজনীতি, যেটা দিয়ে আপনারা নেগেটিভ বানান। এটার বিপক্ষে হচ্ছে আমি আপনাদের ভিপি প্রার্থী থেকে শুরু করে আপনারা বিবৃতি দিয়েছেন কখন, যখন আমাদের বলতে বলতে গলার ফেনা শুকিয়ে গেছে। আমি সেদিন আমি অনেকক্ষণ ওয়েট করেছি, আমি যখন আমরা যখন সংবাদ সম্মেলন করি, আমি যখন আপনাদের শিবির প্যানেলে যারা আছে সবার সাথে আমরা এটা নিয়ে বসছিলাম, ছাত্র দলের আমরা যারা আছে, আমি নিজে বসেছি। আপনি উমে সালমাকে আপনি আপনারা সেটা আগে বসতে পারেন। সেদিন আমরা এক্সপেক্ট করেছিলাম আমাদের কয়েকজন ভিপি প্রার্থী এটা নিয়ে কথা বলেছেন, কিন্তু হিজাব ফোবিয়া এই ব্যাপার নিয়ে কথা বলে আমাদের স্টেটমেন্ট আছে, ইশতেহার আছে, স্টেটমেন্ট দিয়েছেন, এটা অনেক বলার পরে চাপ সৃষ্টি করে। আমরা ক্যাম্পাসে যেখানে কেউ হিজাব পরুক, কেউ ওয়েস্টার্ন দিয়ে পরুক, সবাই নিয়ে যেন ক্যাম্পাসে চলতে পারে, এবং সেটা শিবির যদি জিতেও যায় তখনও যেন এটা থাকে, সেজন্য সেটাই আমরা চাই আসলাম, যাতে এটা আপনারা সেফ ফিল করেন। না তারা যদি জিনিসটা নাও করে সেটা হচ্ছে আমাদের দায়িত্ব। আপনি এখন যে শিবিরকে চিনেন, শিবির যদি জিতে আসে, সেই শিবির আসলে সেই শিবির থাকবে কিনা এটা একটা শঙ্কা যায়। জিতে আসে, আপনি আপনার সাথে এখন যে শিবির চলাফেরা করছে, যদি শিবির জিতে আসে, তখন যদি তারা আপনার সাথে দেয়া কমিটমেন্ট ভঙ্গ করে, তখন আপনি কি বলবেন? আমার সাথে দেওয়া কমিটমেন্ট ভঙ্গ করার আসলে আমি এখন পর্যন্ত দেখি নাই যে শিবির কমিটমেন্ট ভঙ্গ করেছে। বরং আমরা দেখেছি যে যারা 90 সালে যারা এসেছিল তারা কিন্তু আসার পর একেবারে ডাকসু বন্ধ করে দিয়েছিল, এবং আমরা দেখি 90 এর পরে যারা ছিল আওয়ামী লীগ কত 17 বছর ধরে ছিল, সেটা আপনি শুরু করতে পারলেন না। আপনারা শুরু করলেন শিবির হচ্ছে সেই ধারাবাহিকতা হচ্ছে বাকিরা বজায় রেখেছে, কিন্তু শুরু তো আপনাদের হাত দিয়ে হয়েছে। আমাদের হাতে মানে আমরা ডাকসু করে এসেছি, জিতে আসবো। আমি আপনারা আমাকে আন্ডারমাইন করেন, আই ডোন্ট নো, কারণ আমি অ্যাজ এ পারসন আমি এই সিগনিফিকেন্স ধারণ করি, আমি এইটুকু হচ্ছে ক্যালিবার রাখি যে কেউ যদি আমার মতাদর্শে যারা তাদেরকে নিয়ে যদি কেউ ধরুন কোনো ধরনের কথা বলতে চায়,
সেই ব্যাপারে যাতে আমি কথা বলতে পারি এবং সেই যাতে কমিটমেন্ট আমি তাদের রাখাইতে পারি। এবং আপনারা কি মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিবির হচ্ছে জিতে সে কাউকে চলাফেরায় বাধাগ্রস্ত করবে? শিবিরে কি মাথা খারাপ? বাংলাদেশে যদি ইভেন আমাদের ইশতেহারেও এটা আছে যে ছাত্রছাত্রীদের যদি 12টা পর্যন্ত ঢুকতে চাই তাদের সে অ্যাক্সেস দিতে হবে। এই ধরনের প্রোপাগান্ডা তো ভাই কোনো মানে হয় না যে 9টা বাজে ঢুকাইতে চাই। আমি নিজের এই ব্যাপারে ভুক্তভোগী এবং আমি যখন হচ্ছে ইশতেহার লেখা হচ্ছিল আমাদের হচ্ছে ফরহাদ ভাইও অনেকগুলো টকশোতে বলেছেন আপনারা কাইন্ডলি এই ব্যাপারগুলো যদি জানার থাকে কে কে স্টেটমেন্ট দিয়েছে সেটা জেনে আসবেন। এবং এই ব্যাপারে কিন্তু আমাদের বলা হয়েছে 12টা পর্যন্ত যাতে সবগুলো হলে, এখন শুধুমাত্র শামসুন্নাহার হলে 12টা পর্যন্ত অ্যাক্সেস আছে। অনেকে টিউশন করে, যেমন আমি নিজে টিউশন করে বা আমার হচ্ছে জব থেকে আসতে আসতে আমার লেট হয়ে যায়, পরে হচ্ছে আমার অনেক তালবাহানা করে ঢুকতে হয়। তো সেই ব্যাপারগুলোতে যাতে মাথায় রেখে 12টা পর্যন্ত করা হয় সেটা কিন্তু আমরা দাবি জানিয়েছি। এবং আমরা একদম শেষ পর্যায়ে আমরা আপনাদের তিনজনের কাছ থেকে 1 মিনিট করে সময় আপনাদেরকে দিচ্ছি। সেটা হলো যে আপনারা নির্বাচিত হলে এই ক্যাম্পাসটাকে কি আপনারা এখন যে রাজনীতির যে উচ্চতা এটা কি সেই পর্যায়ে থাকবে নাকি এটা একটা একাডেমিক ইনস্টিটিউশনে পরিণত হবে? দেখেন, রাজনীতির সংজ্ঞাটাকে আপনি চেঞ্জ করেন না। রাজনীতি মানেই হলো সমাজসেবা, এইটা চেঞ্জ করেন না। ছাত্রলীগ যেটা করে আসছে, ছাত্র দল করবে, বাকচাষ করবে বা শিবির করবে, এটাকে আপনি ভাবেন না। বরং এমন একটা ক্যাম্পাসে আমরা স্বপ্ন দেখি, আমি বিশেষ করে স্বপ্ন দেখি যেখানে আমি এক্সচেঞ্জ প্রোগ্রামে আরেকটা ইউনিভার্সিটিতে যে আমি করতে পারবো। ইলাসমাস মুন্ডাস যখন হয় তখন আমারও ইচ্ছা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসাবে আমি আরো 2টা ইউনিভার্সিটিতে ক্লাস করতে যাই, আমার ইচ্ছা করতে পারে। এবং শিক্ষক রাজনীতির যে অপব্যবহার, অপসংজ্ঞাটা, এটাকে চেঞ্জ করতে পারেন, কিন্তু রাজনীতি, ডাকসু ইটসেলফ ইজ আ রাজনীতি। ডাকসু রাজনীতি বলেই আপনি ইলেকশনের রাজনীতি করছেন। তো ইলেকশন মানেই হলো রাজনীতি। রাজনীতিটা এমন হতে হবে, আমরা এমন একটা রাজনৈতিক পরিবেশ চাচ্ছি যেখানে সুন্দর, স্বাভাবিক এবং সবার একটা সুন্দর ব্যবস্থাপনা থাকবে এবং সবাই একটা সুন্দর বিশ্ববিদ্যালয় দেখবে যেখানে গবেষণা হবে, যেখানে খাবারের কোনো সমস্যা থাকবে না, যেখানে স্টুডেন্টরা পড়ার কোনো সমস্যা থাকবে না, যারা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেন বের হয়ে একটা কর্মসংস্থানের দিকে যায়, আমরা সেই দিকে যাচ্ছি। এবং তাছাড়াও এই যে বিভিন্ন জায়গায় .bd নামে যে একটা মূলা ঝুলায় রাখা হয় এবং তার পরবর্তীতে আমরা কোনো জায়গায় অ্যাক্সেস নিতে পারি না, এইগুলো বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই। এরকম বিশ্ববিদ্যালয় আমি চাই। জি, আপনার কাছে যেতে চাই যে আপনারা তিনজন এতক্ষণ যে বিতর্ক করলেন, এই বিতর্কের আসলে শেষ কি আগামী নির্বাচন দিয়ে হবে কিনা? দেখুন, আমরা বিশ্বাস করি যে জুলাই আন্দোলনে যেরকমটা আপু বলছিলেন আমরা সবাই একসাথে কাজ করেছি। আমি বিশ্বাস করি যখন আমি জিতে আসবো, যেমন আপু কিংবা হচ্ছে মিতু আপু, আমরা সবাই একসাথে কাজ করব যেরকম আমরা জুলাইতে করেছি। দেখুন, আমাদের এই যে ডাকসু, এটা কিন্তু আমাদের জুলাইয়ের ফসল। যত যাই হয়ে যাক, যখন জুলাইয়ের ব্যাপারে কোনো কিছু ঘটে বা জুলাইয়ের যে ঐক্যটা সেটার যখন প্রয়োজন পড়ে, আমরা কিন্তু সবাই আবার এক হয়ে যাই। এবং আমাদের যত আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকুক, আমাদের যতই হচ্ছে নিজেদের মধ্যে যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক, আমরা কিন্তু কেউ কারো শত্রু না। এবং এটাই আমরা প্রমোট করি, আমরা একসাথে কাজ করব। আমি হচ্ছে বিশ্বাস করি যে আমরা ইনশাআল্লাহ একসাথে কাজ করব। এটার এইবারে আসলে কেউ একক প্যানেল জিতে আসার সম্ভাবনা খুবই কম। সবাইকে আমাদেরকে একসাথেই কাজ করতে হবে এবং আমরা বিশ্বাসী যে এই ব্যাপারে সবাই সাপোর্টিভ হবে। মানে একক প্যানেল জিতবে না কেন মানে এটা হবে? আসলে এবার যদি আমরা বলতে চাই যে এবারে ডাকসুটা কিন্তু অন্যান্য বারের চেয়ে একটা ভিন্ন ডাকসু আসলে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে এবং আমরা দেখেছি যে বিভিন্নভাবে বিভিন্ন জনের আসলে কি বলে এক্সপার্টিজ আছে এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে স্টুডেন্টরা একজন মানে সচেতন ভোটার হিসেবে তাকেই আসলে ভোট দিবে যে যোগ্য, যে এই তাদের জন্য কাজ করবে, তাদের প্রতি ডেডিকেটেড। তো আমার মনে হয় যে এই জন্যই এক প্যানেল থেকে সব মানুষ আসবে না, যোগ্য মানুষরাই আসলে উঠে আসবে। ওকে, চমৎকার। আমরা আজকে শেষ করি। আপনাদের তিনজনেরই সাফল্য কামনা করি। যদিও আপনারা দুইজন প্রতিযোগী, জিতবেন একজন। এইটা ভালো লাগলো যে আপনারা একসাথে কাজ করতে চান। এই হারমোনিটা আপনাদের ভিতরে থাকুক। আপনাদের জন্য শুভকামনা থাকলো। আর আমরা নুরুল হক নূরের উপরে যারা হামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একই সাথে আমরা নুরুল হক নূর সহ তার দলের নেতাকর্মী যারা হামলা শিকার হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। আজকে এখানেই আমরা শেষ করছি। দর্শক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।